তোমাদের সবাইকে এলিটে স্বাগত। আজকে আমরা বায়োলজির আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্ল্যান্টের একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আগের দুটো ক্লাসে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে দেখব বৃদ্ধি বা বিকাশে যে সমস্ত সিকোয়েন্স গুলো ছিল সেগুলো কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে এফেক্টেড হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তে তখন একটা টার্ম সম্পর্কে জেনেছো, সেটা হচ্ছে হরমোন। বিশেষ করে আমরা মানব শরীরে কিভাবে হরমোন তার কাজ করে, কোথায় তার উৎপত্তি, এইসব সম্পর্কে কিন্তু জেনেছি। যেরকম ইনসুলিন, অ্যাড্রেনালিন, এই সমস্ত হরমোনের কথা আমরা পড়েছি, বা তাদের দ্বারা কি কাজ হয়, সেগুলো না থাকলে কি হয় তা জেনেছি। ঠিক যেরকম একটা প্রাণী দেহে আমরা হরমোনের কথা বলি, একই রকম ভাবে উদ্ভিদের দেহের মধ্যেও কিন্তু কিছু হরমোন পাওয়া যায়। সেটা কি? হরমোন হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ সজীব কোষ থেকে নির্গত হয়ে উৎপত্তি স্থল বা দূরবর্তী অঞ্চলে এসে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ধরো এই গাছে এই অংশটা থেকে, এখানে অনেকগুলো কোষ আছে, এখান থেকে কোনো একটা হরমোন তৈরি হলো। এই হরমোন কি করবে? এইখানে অথবা এই অঞ্চল থেকে দূরে, ধরো এই কাণ্ডের কাছে এসে পৌঁছেছে, এইখানে গিয়ে তার কাজ দেখাবে। কি করবে? বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে আমাদের হরমোন। আর এটা এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, কারণ এটা আমরা জীব থেকেই পাচ্ছি। প্রাণীর ক্ষেত্রেও প্রাণীও একটা জীবের মধ্যে পড়ে, উদ্ভিদও জীবের মধ্যে পড়ে। তাই হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। প্রাণীদের ক্ষেত্রে কি হতো, যে কোনো একটা গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে এই হরমোন উৎপত্তি লাভ করত। এবার সে আশেপাশে অঞ্চলে অথবা উৎপত্তি স্থল থেকে কোনো দূরবর্তী জায়গায় গিয়ে সে তার কাজ দেখাতো। এবার দূরবর্তী জায়গায় কিভাবে যেত? রক্তের মাধ্যমে বাহিত হয়ে। যেহেতু হরমোন প্রাণীদের ক্ষেত্রে একটা গ্ল্যান্ড থেকে তৈরি হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়, তাই একে বলা হতো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এই জিনিসগুলো আমরা যখন প্রাণী সম্পর্কে পড়বো তখন আরো ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের ফোকাস থাকবে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের দেহের মধ্যে আমরা কিন্তু টোটাল 5 রকমের হরমোন পেয়ে থাকি। কি কি? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। এগুলোকে আবার বর্ডার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে যারা উদ্ভিদের গ্রোথকে প্রমোট করে বা উদ্ভিদের বৃদ্ধি হতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে যারা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়। এটা হচ্ছে বাধা দেয়, আর এই হচ্ছে সাহায্য করে। উদ্ভিদের এই দুটো ভাগের মধ্যে কি কি রয়েছে, কোনটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, আর এখানে অক্সিনও হবে। এরা গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। গ্রোথ ইনহিবিটর কারা? অ্যাবসিসিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন। তাহলে আমরা এখানে পেলাম ইথিলিন দুটো হিসেবেই কাজ করছে, গ্রোথ প্রমোটার এবং গ্রোথ ইনহিবিটর সম্পর্কে। এরপরে আমরা প্রত্যেকটা হরমোন সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে জানবো। প্রথমেই হচ্ছে অক্সিন। অক্সিন এবং সাইটোকাইনিন দুটোর কাজ একই রকমের। এদের প্রধান কাজ হচ্ছে কি? আগেই বলেছি, এরা গ্রোথ প্রমোটার বা উদ্ভিদ বৃদ্ধির সাহায্য করে। কিভাবে উদ্ভিদের বৃদ্ধি হতে পারে? পাতার সংখ্যা বৃদ্ধি হতে পারে, কাণ্ডের দৈর্ঘ্য, কোষের দীর্ঘীকরণ, অর্থাৎ কোষ প্রথমে ছোট সাইজে ছিল, তারপরে এরকম লম্বাটে হয়ে গেছে। আর হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের একটা পার্ট হচ্ছে, বা এক ধরনের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। মেইনলি দুটো ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই, মাইটোসিস আর মিওসিস। অক্সিন, সাইটোকাইনিন মাইটোসিসে সাহায্য করে। ওভারঅল বলতে পারি যে কোনো একটা উদ্ভিদের সাইজ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে কথা হচ্ছে এখন সাইজ কিভাবে আমি বাড়াতে পারি। সাইজ আমি দুভাবে বাড়াতে পারি। এক হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন বলতে কি?
একটা কোষ আছে, সেই একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, আবার এই দুটো কোষ থেকে চারটে কোষ তৈরি হবে, এইভাবে চারটে থেকে আবার 8টা বাড়তেই থাকবে। তাহলে কোষের সংখ্যার বৃদ্ধির মাধ্যমে আমি কিন্তু সেই সাইজটাকেও বাড়াতে পারি। আরেকটা ভাবে কিভাবে বাড়বে, এক হচ্ছে কোষের আয়তন যদি আমি বৃদ্ধি করি, সেটাও কিন্তু এক প্রকারের বৃদ্ধি। আমরা ফার্স্ট ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে পড়েছিলাম যে বৃদ্ধি কি কি ভাবে আমরা পরিমাপ করতে পারি। তো কোষের ধরো এটা একটা ছোট একটা কোষ ছিল, তার সাইজটা এরকম ভাবে বড় হয়ে গেল, তাহলে আর দেখতে পেলাম যে কোষের আয়তন বৃদ্ধিটাও এক ধরনের বৃদ্ধি। অক্সিন এবং সাইটোকাইনিন কি করে, কোষ বিভাজনে সাহায্য করে জেনেছি। বিশেষ করে কোষ বিভাজনের দুটো পর্যায় আমরা পেয়ে থাকি, এক হচ্ছে ক্যারিওকাইনেসিস, দুই হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস কি, এই হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষাঙ্গাণু আমরা পেয়েছি, যেমন গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। এখানে আমরা ফোকাস করব নিউক্লিয়াসের ওপর। কোষের মধ্যে যে ঘন বস্তুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যাকে আবার বলা হয় কোষের মস্তিষ্ক। আর বাকি যে অংশটা রয়েছে যার মধ্যে বিভিন্ন তরল পদার্থ উপস্থিত, তাকে আমরা বলি সাইটোপ্লাজম। এবার ধরো এই কোষটাকে আমি কোষ বিভাজনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। আমরা জানি যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, এবার এই কোষের মধ্যে তো একটাই নিউক্লিয়াস আছে, একটা থেকে যখন দুটো কোষ তৈরি হবে, এরও একটা নিউক্লিয়াসের প্রয়োজন, এরও আরেকটা নিউক্লিয়াসের প্রয়োজন আছে। এখানে একটা, এখানে লাগবে দুটো, তাহলে কি করে আমি পাবো? প্রথমে কি হবে, এই কোষের মধ্যে নিউক্লিয়াসটা ডিভাইড করে গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করবে। এর আরো অনেকগুলো মিডিলে আমরা যদি ইন ডিটেলস যখন কোষ বিভাজন পড়বো তার স্টেপস গুলো জানবো। এখন বর্ডারটা আমি তোমরা জেনে নাও যে প্রথমে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। যে পদ্ধতিতে কোষের মধ্যে নিউক্লিয়াসটা বিভাজিত হয় তাকে বলছে ক্যারিওকাইনেসিস। এরপর কি হবে, বাকিটা রয়েছে সাইটোপ্লাজম, এর মাঝ বরাবর কোষটা ভেঙে যাবে। কোষ ভেঙে গিয়ে কি করবে, দুটো আলাদা আলাদা কোষ তৈরি করবে। একই সাথে কিন্তু কোষের আয়তনটাও বৃদ্ধি পাবে। তাহলে এই কোষের মধ্যেও নিজস্ব সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস রয়েছে, আর দ্বিতীয় কোষের মধ্যে নিজস্ব নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম রয়েছে। এই যে পদ্ধতিটা পেলাম, যেখানে সাইটোপ্লাজমটা মাঝখান থেকে ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা কোষ তৈরি করলো, এটাকে বলে সাইটোকাইনেসিস। অক্সিন এবং সাইটোকাইন কি করে, মেনলি এই সাইটোকাইনেসিসে সাহায্য করে, অর্থাৎ সাইটোপ্লাজমের ডিভিশনে সাহায্য করে। এবার অক্সিন সম্পর্কে আরেকটু ডিটেলসে আমরা দেখব। এখানে লেখা আছে যে সাইটোকাইনিন যদি বেশি থাকে আর অক্সিন যদি কম থাকে, তাহলে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর সাইটোকাইনিন কম থাকলে, অক্সিন বেশি থাকলে মূলের বৃদ্ধি হবে। তাহলে এই জিনিসটা আমরা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝে নেব। ধরো ল্যাবরেটরিতে আমি একটা উদ্ভিদের কিছু টিস্যু নিয়েছি, টিস্যুটাকে আলাদা করে নিয়েছি। টিস্যু মানে কি, গ্রুপ অফ সেলস। এখানে মিডিয়াম দিয়েছি যাতে কোষগুলো বৃদ্ধি পেতে পারে। এবার যখন এর মধ্যে সাইটোকাইনিন অথবা অক্সিন কোনোটাই নেই, তখন দেখা যাচ্ছে কি কোষগুলো আকারে অল্প একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন এই টিস্যুর মধ্যে আমি সাইটোকাইনিন এবং অক্সিন দিচ্ছি, তখন দেখা যাচ্ছে কোষের আয়তনও বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সেল ডিভিশনও শুরু হয়ে গেছে। এই যে গ্রুপ অফ সেলসটা পেলাম, এটাকে বলা হয় ক্যালাস। এরপরে কি করব, এই টিস্যুর মধ্যে বা এই গ্রুপ অফ সেলস এর মধ্যে যদি আমি সাইটোকাইনিন বেশি দিই আর অক্সিন অনেক কম, তাহলে দেখা যাবে যে এই যে কোষগুলো রয়েছে, এই কোষ থেকে এর সুট সিস্টেম তৈরি হয়েছে। এগুলো হচ্ছে পাতা।
এটা হচ্ছে স্যুট সিস্টেম তৈরি হচ্ছে। স্যুট কোনটা? একটা উদ্ভিদের আমরা মাটির ওপর থেকে যা কিছু দেখতে পাই, কাণ্ড, পাতা, ফুল, ফল, শাখা প্রশাখা, এটা হচ্ছে ফল ধরে নিলাম, এই পুরোটাই হচ্ছে আমাদের বিটপ বা স্যুট। আর মাটির নিচে যেটা রয়েছে এইটা হচ্ছে তার প্রধান মূল, প্রধান মূলের সাথে এগুলো হচ্ছে শাখা মূল, এটা হচ্ছে আমার রুট বা মূল। এবার সাইটোকাইনিনের বদলে যদি আমি অক্সিনের পরিমাণটা অনেক বাড়িয়ে দিই আর সাইটোকাইনিন কম, সেই ক্ষেত্রে দেখব কি যে এর যে মূল সিস্টেমটা রয়েছে বা রুট সিস্টেম রয়েছে সেইটা ডেভেলপ করেছে, অর্থাৎ এরকম অনেক মূল, শাখা মূল এর থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইটোকাইনিন যদি বেশি থাকে, অক্সিন কম, তাহলে কাণ্ডের দৈর্ঘ্য অর্থাৎ বিটপ অংশের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর সাইটোকাইনিন কম যদি থাকে, অক্সিন বেশি থাকে, তাহলে মূলের বৃদ্ধি হবে। অক্সিনের কাজ জেনে নেওয়ার আগে আমরা দেখে নেব যে অক্সিন কোথায় থাকে। এইটা হচ্ছে আমার কাণ্ড আর এইটা হচ্ছে আমার মূল। কাণ্ডের যে অগ্রভাগটা রয়েছে তাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম। মেরিস্টেম মানে আমরা আগের ক্লাসে অনেকবার আলোচনা করেছি যে ভাজক কলা। উদ্ভিদে দুই ধরনের কলা দেখা যায়, ভাজক কলা এবং স্থায়ী কলা। তার মধ্যে ভাজক কলা এক ধরনের কলা যার প্রপার্টিটা কিরকম, যে সে প্রচুর হারে কোষ বিভাজন করতে পারে, কিন্তু স্থায়ী কলা তা পারে না। আর ভাজক কলা থেকে পরবর্তীতে স্থায়ী কলা তৈরি হয়। এই যে অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম, আর রুটের অগ্রভাগে যেটা থাকে তাকে বলা হয় রুট এপিক্যাল মেরিস্টেম, আর এটা হচ্ছে স্যুট এপিক্যাল মেরিস্টেম আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে। এই মেরিস্টেমের এখানে প্রচুর পরিমাণে অক্সিন তৈরি হয়। এটাও অক্সিন, এটা হচ্ছে অক্সিন। অক্সিন কি করে? সব সময় উপরের দিক থেকে নিচের দিকে মুভ করে, আর এই অংশটা পুরোটাই আমার স্যুট। আচ্ছা, গাছের অংশগুলো তার আগে একটু জেনে নিই যে কোনটাকে কি বলে। এটা তো স্যুট, নিচের এটা রুট, এগুলো হচ্ছে সেকেন্ডারি রুট। মাঝে মাঝে যে খাঁজগুলো আমরা দেখতে পাই, বিশেষ করে লক্ষ্য করা যায় যে বাঁশ গাছের মধ্যে বাঁশের যে কাণ্ড থাকে তার মাঝখানে এরকম খাঁজ কাটা অংশ থাকে। এই যে খাঁজগুলো দেখতে পাই এটাকে বলা হয় নোড। দুটো নোডের মধ্যবর্তী অংশকে বলা হয় ইন্টার নোড বা পর্ব মধ্য। নোডের বাংলা হচ্ছে পর্ব, আর এটা হচ্ছে ইন্টার নোড বা পর্ব মধ্য। এই নোড থেকে কি হয়? পাতা তৈরি হয়। এখানেই থাকে অ্যাক্সিলারি বাড বা কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল থেকে কি হতে পারে? পাতা তৈরি হতে পারে, কাণ্ড তৈরি হতে পারে। আর এইটা হচ্ছে আমাদের টিপটা হচ্ছে অগ্রমুকুলের অংশ। তাহলে অক্সিনের কাজগুলো এবার আমাদের পড়তে হবে। অক্সিন এক ধরনের ইন্ডোল, এটা হচ্ছে কেমিক্যাল নেচার। সর্বপ্রথম ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন কি করেছিলেন? চার্লস ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন অক্সিনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন, কিন্তু তারা উদ্ভিদ থেকে সেটাকে আইসোলেট করতে পারেননি। পরবর্তীকালে বিজ্ঞানী ওয়েন্ট এই অক্সিন হরমোনটা আইসোলেট করতে পেরেছিলেন, মানে উদ্ভিদ দেহ থেকে আলাদা করতে পারা। প্রধান কাজ হচ্ছে কোষের আকার এবং আয়তন বৃদ্ধি, আর এই অক্সিন হরমোন এগ্রিকালচার এবং হর্টিকালচারে ব্যাপক হারে ব্যবহৃত হয়। এবার অক্সিনকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে প্রাকৃতিক, দুই হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক কোনগুলো? যেগুলো আমরা গাছ থেকে ন্যাচারালি পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিম কোনগুলো? যেগুলো আমরা ল্যাবরেটরিতে নিজেরা প্রস্তুত করি তাকে আমরা বলবো কৃত্রিম। প্রাকৃতিকের দুটো উদাহরণ, এক হচ্ছে IAA, IBA। IAA এর নাম হচ্ছে ইন্ডোল
অ্যাসিটিক অ্যাসিড, আর IBA হচ্ছে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। তাহলে মনে রাখা সহজ, যেখানে আমরা ইন্ডোল পাবো সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিকের উদাহরণ, প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ। আর কৃত্রিমের কি? NAA2,4-D। NAA এর নাম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আর 2,4-D এর নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে নামগুলো ইম্পর্টেন্ট। জৈব সংশ্লেষ বলতে কি বোঝায়? যে অক্সিন কি থেকে তৈরি হয়? অক্সিন তৈরিতে জিঙ্কের একটা মুখ্য ভূমিকা রয়েছে। এছাড়া অক্সিন কি থেকে তৈরি হয়? ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। ট্রিপ্টোফ্যানটা কি? ট্রিপ্টোফ্যান হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি যে আমাদের দেহে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ রয়েছে, তার মধ্যে যেমন কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কিরকম দেখতে হয়? একদিকে অ্যামাইনো গ্রুপ থাকে, অন্যদিকে থাকে কার্বনের অ্যাসিড গ্রুপ, সাথে হাইড্রোজেন থাকবে, আর নিচে থাকবে আর গ্রুপ। এই আর গ্রুপটা যেমন যেমন চেঞ্জ হবে, অ্যামাইনো অ্যাসিডের নামও সেরকম সেরকম চেঞ্জ হবে। যেমন গ্লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। একই রকম ভাবে ট্রিপ্টোফ্যানও হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যার থেকে এই অক্সিন তৈরি হয়। অক্সিনের কাজ কি? অক্সিনের প্রধানত প্রথম কাজ যদি আমরা বলি তাহলে কি বলবো? সেল ডিভিশন। কারণ আমরা দেখেছি যে অক্সিন কি করে? সাইটোকাইনেসিসে হেল্প করে। 2 কি? জাইলেম ডিফারেন্সিয়েশন। জাইলেম ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়? আমরা যখন প্ল্যান্ট অ্যানাটমি পড়বো তখন জাইলেম সম্পর্কে ইন ডিটেলসে জানবো। এবার জাইলেমও কতগুলো কোষ দিয়ে তৈরি। এই কোষগুলোকে বিভিন্ন পার্টিকুলার কোষে স্থায়ীভাবে পরিবর্তন করাই হচ্ছে জাইলেম ডিফারেন্সিয়েশন। যেমন ধরো এখানে একটা জাইলেমেরই কোষ রয়েছে, এটাকে এখন কি করতে হবে? ভেসেলসে পরিণত করতে হবে। ভেসেলস হচ্ছে জাইলেমেরই যে বিভিন্ন অংশ রয়েছে তারই একটা পার্ট। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো জাইলেম ডিফারেন্সিয়েশনে অক্সিন হেল্প করে। আর কি? অ্যাডভেন্টিশিয়াস রুট ফরমেশন। আমরা একটু আগে যে পরীক্ষাটা পড়ছিলাম দেখেছিলাম যদি অক্সিনের পরিমাণ বেশি থাকে তাহলে সেখান থেকে কি হয়? যে রুট তৈরি হয়। আর আমরা এমনিতে কি জানি? বীজের যে র্যাডিক্যাল অংশটা থাকে, এই হচ্ছে র্যাডিক্যাল, র্যাডিক্যাল থেকে ন্যাচারালি রুট তৈরি হয়। কিন্তু এখানে তো র্যাডিক্যাল থেকে রুট তৈরি হচ্ছে না, গ্রুপ অফ টিস্যুর মধ্যে আমি অক্সিনটাকে ছিটিয়ে দিয়েছি, যার জন্য এই অংশ থেকে রুট তৈরি হচ্ছে। তাই এই ধরনের রুটকে বলা হয় অ্যাডভেন্টিশিয়াস রুট। আর কি করে? আগাছা দমন। বিশেষ করে আগাছা দমন কোন ক্ষেত্রে? ডাইকট উদ্ভিদের ক্ষেত্রে। ডাইকট কারা? দ্বিবীজপত্রী যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের দমন করতে কিন্তু ব্যবহৃত হয় এই 2,4-D, যেটা এক ধরনের কেমিক্যাল অক্সিন, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। সবসময় মাথায় রাখবে কেবলমাত্র ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা, তাদেরকে কিন্তু এই 2,4-D দ্বারা ট্রিটমেন্ট করা হয়। এবার ডাইকট আর মনোকট কারা? মনোকটের উদাহরণ হচ্ছে যেমন ধান। ওদের যদি আমি বীজটা নিই ধান গাছে, তাহলে বীজটাকে কিন্তু সমান দুভাগে ভাগ করতে আমি পারবো না। অথচ একটা আম গাছের যদি আমি বীজ নিই, আমের মধ্যে যে বীজটা থাকে সেটাকে যদি আমি মাঝখান থেকে ভাগ করার চেষ্টা করি তাহলে সমান দুটো বীজপত্র পাবো। যেহেতু দুটো বীজপত্র পাচ্ছি বীজ থেকে, তাই তাদেরকে বলছি ডাইকট বা দ্বিবীজপত্রী। আর ধান হচ্ছে একবীজপত্রীর উদাহরণ। পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি? সিডলেস ফ্রুট তৈরি করা। মানে একটা ফলের মধ্যে তো অনেক বীজ থাকে, তার মধ্যে যদি আমি অক্সিন ছিটিয়ে দিই তাহলে নিষেকের কোনো প্রয়োজন থাকবে না, নিষেক বা ফার্টিলাইজেশন হবে না। নিষেক বা ফার্টিলাইজেশন কি? যে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ। কিন্তু এখানে আমি কি করছি? কোনো রকম নিষেক করছি না বা ফার্টিলাইজেশন ঘটাচ্ছি না, কেবলমাত্র অক্সিজেন ছিটিয়ে দেওয়ার মাধ্যমে সিডলেস ফ্রুট তৈরি হচ্ছে। মোচন রোধ। মোচন রোধ বলতে কি? ধরো এখানে একটা পাতা আছে, এই পাতার মধ্যে যেহেতু পাতারও কোষগুলো বৃদ্ধি পায়, পাতার আকার বৃদ্ধি পায়, এখানে নিশ্চয়ই অক্সিনও থাকবে।
কিন্তু এর এই গোড়ার দিকে এই নোডের কাছে প্রচুর পরিমাণে ইথিলিন থাকে। এই ইথিলিন কি করে, চেষ্টা করে পাতাটা এখান থেকে ঝরে ফেলে দেওয়ার, কিন্তু অক্সিন এই পাতার মোচনটাকে রোধ করে। এছাড়া ফুল ও ফলের উৎপাদন, বিশেষ করে এটা দেখা যায়, একটা উদাহরণ মনে রাখবে, আনারসের ক্ষেত্রে ফুলের উৎপাদন দেখা যায়। এই ছিল আমাদের অক্সিনের কাজ। এবার একটা নতুন ছোট্ট টপিক আমরা জানবো, সেটা হচ্ছে ফটোট্রপিজম বা আলোক অনুবর্তী চলন বলতে আমরা কি বোঝাই। এই যে আমি হাত পা নাড়াচ্ছি, কথা বলছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মুভ করছে, এটাকে আমরা বলি চলন। কিন্তু চলনে স্থানের পরিবর্তন হয় না। এই যেমন এখন এক জায়গা থেকে সামনের দিকে এগিয়ে আসলাম, আবার পিছনের দিকে ফিরে গেলাম, আমার স্থানের পরিবর্তন হলো, এইটা হচ্ছে গমন। উদ্ভিদের ক্ষেত্রে আমরা সাধারণত গমন দেখতে পাই না, কিছু লোয়ার অর্গানিজমে দেখতে পেলেও যেগুলো উন্নত ধরনের উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে আমরা গমন দেখতে পাই না, কিন্তু চলন দেখতে পাই। চলন মানে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট। ফটোট্রপিজম কেন বলা হচ্ছে? ফটো কথা অর্থই হচ্ছে আলোক, অনুবর্তী চলন, মানে আলোকে ফলো করে হয় আলোর দিকে অথবা আলোর বিপরীতে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যদি আমি চলন দেখতে পাই, তাকে আমরা বলবো ফটোট্রপিজম। যেমন এখানে দেখো, একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে একটা উদ্ভিদদের রাখা হয়েছে, আর এখানে জানলাটা খোলা রয়েছে। দেখা গেল কি যে উদ্ভিদের কাণ্ডগুলো এই দিকে বৃদ্ধি পেয়েছে। আবার মূলের ক্ষেত্রে কি দেখা যায়, এইখানে সূর্য রয়েছে, মূল মাটির দিকে অর্থাৎ আলোর বিপরীত দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এই যে আলোর দিকে কাণ্ডের যে মুভমেন্টটা দেখলাম, সেটাকে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম, যেটা স্যুট সিস্টেমে দেখছি। আর মূল কি করছে, আলোর বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, তাই এটাকে আমরা বলবো নেগেটিভ ফটোট্রপিজম বাই রুট সিস্টেম। এবার দেখতে হবে যে এইরকম কেন হয়, এই জায়গাটা বেঁকে কেন যাচ্ছে। বিজ্ঞানী ওয়েন্ট কি করেছিলেন, অ্যাভিনা স্যাটিভা, এটা হচ্ছে ওটসের একটা প্রজাতি। ওটস এখন আমরা প্রায় অনেকেই খাই, সেই ওটসের এক ধরনের প্রজাতি হচ্ছে এই অ্যাভিনা স্যাটিভা। এই গাছের কোলিওপটাইলস নিয়েছিলেন। কোলিওপটাইল বলতে কি বুঝবো, কোনো একটা গাছে যে এই লম্বা যে কাণ্ডটা রয়েছে, অগ্রভাগটা রয়েছে কাণ্ডের, সেটাকে বলা হয় কোলিওপটাইল। তিনি এই অ্যাভিনা স্যাটিভার উপরে এই পরীক্ষাটা করে দেখেছিলেন যে যখন এই গাছটাকে আলোর মধ্যে রাখা হচ্ছে, তার কাণ্ডটা এরকম ভাবে বেঁকে যাচ্ছে। প্রথমে এইরকম ছিল, পরে দেখলেন এইভাবে বেঁকে গেছে। এখানে আসলে কি হয়, অক্সিনের রোলটা হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে। অক্সিন সবসময় আলোর বিপরীতে মুভ করতে থাকে। ধরো এখানে সূর্য রয়েছে, অক্সিন কি করবে, এই দিকে যে কোষগুলো রয়েছে, এখানেও কোষ রয়েছে, এখানে অনেক ভাজক কলা রয়েছে, এই বিপরীত দিকে যে কোষগুলো রয়েছে সেই দিকে জমা হতে শুরু করবে। এরপরে কি করবে, নেক্সট বিপরীত দিকে যে সমস্ত কোষগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে লম্বাটে হয়ে যাবে, বা লম্বাটে হয়ে যাওয়ার জন্যই আর সামনের দিকের কোষগুলো একই রকমের থাকবে। কোষগুলো লম্বাটে হয়ে যাওয়ার ফলে এইভাবে গাছটা প্রথমে সোজা ছিল, কাণ্ডটা এরকম ভাবে বেঁকে যাবে অক্সিনের কারণে। তাহলে এই হচ্ছে ফটোট্রপিজমের মেন কারণ। এরপরে চলে যাব সাইটোকাইনিনে। সাইটোকাইনিনে আমরা দেখেছিলাম যে এটাও এক ধরনের গ্রোথ প্রমোটার। অক্সিন যেমন দেখেছিলাম ইন্ডোল জাতীয় বা তার কেমিক্যাল নেচারটা ইন্ডোল, সাইটোকাইনিনটা কি, সাইটোকাইনিনটা হচ্ছে আসলে এক ধরনের অ্যাডেনিন থেকে তৈরি হয়, অ্যাডেনিন ডেরিভেটিভ। তাহলে অ্যাডেনিনটা কি, যখন আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো বা তার স্ট্রাকচার সম্পর্কে দেখব, তখন দেখবো যে নিউক্লিক অ্যাসিড আবার কোনটা, ডিএনএ এবং আরএনএ। সে ডিএনএ হোক বা আরএনএ হোক, তার যে এই যে দুটো দণ্ডের মতো দেখতে পাচ্ছি, এগুলো আসলে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। এই নাইট্রোজেন বেস বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে একটা প্রকার হচ্ছে অ্যাডেনিন। সেই অ্যাডেনিন থেকেই কিন্তু সাইটোকাইনিনটা তৈরি হয়। এবার
এক ধরনের ফিশ আছে যাকে বলা হয় হেরিং ফিশ। এই হেরিং ফিশে সামুদ্রিক মাছ এর স্পার্ম নেওয়া হয়েছিল। স্পার্মকে অটোক্লেভ করা হয়। অটোক্লেভ একটা প্রসেস। অটোক্লেভের ফলে কি হয়েছিল, ডিএনএটা নষ্ট হয়ে গেছিল, ডিএনএ ডিগ্রেডেড। এইখান থেকে সাইটোকাইনিন পাওয়া গেছিল। এবার সাইটোকাইনিনের বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে যে সাইটোকাইনিনটা এখানে পাওয়া গিয়েছিল তার নাম ছিল কাইনেটিন। তাহলে এটা একটা অ্যানিমাল সোর্স থেকে এই সাইটোকাইনিন পাওয়া গেছে। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়েছিল যে ল্যাবরেটরির মধ্যে একটা বীজ নেওয়া হয়েছিল। এবার দেখা গেছিল যে বীজের গ্রোথ হচ্ছে না বা বীজটা জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হচ্ছে না। সেই ক্ষেত্রে এর ওপর যদি আমি ডাবের জল বা নারকেলের জল অথবা ভুট্টা ক্রাশ করে যদি এর মধ্যে আমি ছিটে দিই, তাহলে দেখতে পাচ্ছিলাম কি যে এর কটিলেডন তৈরি হচ্ছে, মানে বীজপত্র তৈরি হচ্ছে। তাহলে এমন কিছু ভুট্টার মধ্যে বা ডাবের জলের মধ্যে আছে যে এই সিডের গ্রোথটাকে বা জার্মিনেশনটাকে আরো বেশি প্রমোট করছে। এইখান থেকে জানা গেল যে এটা হচ্ছে এক ধরনের সাইটোকাইনিন যার নাম হচ্ছে জিয়াটিন। তাহলে যেটা আমরা প্রাণী থেকে পেলাম সেটার নাম হচ্ছে কাইনেটিন, আর উদ্ভিদ সোর্স থেকে যেটা পেলাম তার নাম হচ্ছে জিয়াটিন। এবার এই সাইটোকাইনিন কোথায় থাকে? আমরা দেখেছি যে সাইটোকাইনিনের আগে পড়লাম অক্সিন। অক্সিন এই কাণ্ডের অগ্রভাগে বা রুটের অগ্রভাগে অক্সিন ছিল। সাইটোকাইনিন কোথায় হয়? এই যে নোডস আমরা পড়েছি, ইন্টারনোড পড়েছি, আর এখানে পড়েছিলাম অ্যাক্সিলারি বাড। এই বাডের এই সমস্ত জায়গাগুলোতে থাকে হচ্ছে আমার সাইটোকাইনিন। আর কোথায় থাকে? যে সমস্ত জায়গায় প্রচুর প্রচুর সেল ডিভিশন হয় বা যে সমস্ত জায়গা সাইজে পারে সেইখানে সাইটোকাইনিন থাকে। সাইটোকাইনিনের কাজ কি? এক হচ্ছে সেল ডিভিশনে তো সাহায্য করে, আগেই আমরা প্রথমেই দেখে নিয়েছি অক্সিন এবং সাইটোকাইনিন যখন একসাথে পড়ছিলাম। দুই হচ্ছে পাতার মোচন রোধ করে, মানে পাতাকে সহজে ঝরে ফেলতে দেয় না। আর কোথায় পাওয়া যায়? নিউ লিভসের গ্রোথে এর ভূমিকা রয়েছে। আর কোথায়? নিউ ফ্রুট। এই হচ্ছে সাইটোকাইনিনের প্রধান প্রধান কাজ। এরপর দেখব জিব্বেরেলিন। তাহলে আমরা তিনটে মোটামুটি গ্রোথ প্রমোটার্স হিসেবে পেয়েছিলাম, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। এখন জিব্বেরেলিন বাকি। আরেকটা ইথিলিন পড়েছিলাম, কিন্তু ইথিলিনের কাজটা আমরা গ্রোথ ইনহিবিটর হিসেবে বেশি পড়বো। জিব্বেরেলিনের আবিষ্কার সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে। সেটা হচ্ছে কিরকম, যে একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী কুরোসাওয়া বা কুরোসাওয়া কোথাকার লোক ছিলেন? সাউথ ইস্ট কান্ট্রির লোক ছিলেন। তিনি দেখেছিলেন যে কিছু ধান গাছ রয়েছে, সেই ধান গাছের মধ্যে দেখা যাচ্ছে যে ধান গাছের কাণ্ডটা অনেকটা বড় হওয়ার পর এইদিকে ঝুঁকে পড়ছে। তিনি যখন পরীক্ষা করে জানার চেষ্টা করেন যে কেন এরকম হচ্ছে, তখন তিনি একটা ছত্রাকের সম্পর্কে ধারণা লাভ করেন। কি সেই ছত্রাকের নাম? জিব্বেরেলা ফুজিকোরি। তিনি কি দেখেছিলেন যে এই জিব্বেরেলা ফুজিকোরি যে ছত্রাকটা রয়েছে, সেই ছত্রাক এমন কিছু কেমিক্যাল রিলিজ করছে যার কারণে ধান গাছ কিন্তু এভাবে বেঁকে যাচ্ছে। তাহলে ধান গাছ যে বেঁকে যাচ্ছে সেটা তার নিজের কারণে নয়, এটা এক ধরনের রোগ যেটা ছত্রাকের কারণে হচ্ছে। এই ছত্রাক কি করছে? জিব্বেরেলিক অ্যাসিড নামক একটা পদার্থ রিলিজ করছে যার কারণে ধান গাছ বেঁকে যাচ্ছে। এই যে ধান গাছের রোগটা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে ব্যাকেনি রোগ। এইভাবে প্রথম জিব্বেরেলিন আবিষ্কার হয়েছিল। জিব্বেরেলিনের কাজ কি? জিব্বেরেলিনের প্রধান কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম করা, আর কি কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, আর হচ্ছে পুষ্প পরিস্ফুটনে সাহায্য করা। এছাড়াও এটা সমগ্র উদ্ভিদের মোচন রোধ করে, অর্থাৎ বিভিন্ন যে উদ্ভিদের পার্টস রয়েছে, ফুল, ফল বা পাতা, সেগুলোকে বুড়ো হওয়া থেকে আটকায়। এরপরে দেখব গ্রোথ ইনহিবিটর সম্পর্কে।
ইথিলিন। ইথিলিন হচ্ছে এক ধরনের গ্যাস। এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ফল পাকানো। ফল পাকায় কিভাবে? ধরো কোনো একটা ফল রয়েছে, সেই ফল থেকে ইথিলিন নির্গত হয়। এই ইথিলিন আবার কি করে? এই ফলকে আবার পাকাতে সাহায্য করে। অর্থাৎ যে ফল থেকে ইথিলিনটা আসছে সে আবার সেই ফলের রাইপেনিং এ সাহায্য করছে। অর্থাৎ এটা একটা পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা কি? যেমন এ থেকে বি তৈরি হলো, বি আবার কি করছে? আবার এ কে স্টিমুলেট করছে আরো বি তৈরি করার জন্য। তো এই ধরনের যে আমরা সাইকেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এই হচ্ছে ইথিলিনের প্রধান কাজ, ফল পাকানো। আর একটাই আমাদের রয়েছে, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড কি? একটা কথা এখানে মনে রাখবে, অ্যাবসিসিক অ্যাসিড কি করে? জিব্বেরেলিনের এগেনস্টে কাজ করে, মানে জিব্বেরেলিন যা করে সেটাকে বাধা দেয়। জিব্বেরেলিন কি কাজ করতো? প্রধানত বীজের অঙ্কুরোদ্গম। এবার যদি অ্যাবসিসিক অ্যাসিড বীজের অঙ্কুরোদ্গম করতে না দেয়, তার মানে এটা নয় যে অ্যাবসিসিক অ্যাসিড খারাপ জিনিস উদ্ভিদের ক্ষেত্রে। এরও দরকার আছে। কখন দরকার আছে? উদ্ভিদ যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে। এবার স্ট্রেসফুল সিচুয়েশন কি হতে পারে? হয়তো সে মাটি থেকে ঠিকমতো পুষ্টিদ্রব্য সংগ্রহ করতে পারছে না, বা জল নিতে পারছে না, অথবা খুব বন্যা হচ্ছে বা খরা হচ্ছে। সেই সময় কিন্তু এই অ্যাবসিসিক অ্যাসিড কাজ করে। ধরো এই মাটির মধ্যে আমি একটা বীজকে পুঁতে দিয়েছি। নর্মালি কি হবে? জিব্রেলিক অ্যাসিডের কারণে এ কিন্তু জার্মিনেট করবে বা অঙ্কুরোদ্গম হবে, কিন্তু যতক্ষণ এর মধ্যে অ্যাবসিসিক অ্যাসিড আছে ততক্ষণ কিন্তু কোনো রকম জার্মিনেশন হবে না। কারণ কি? যখন মাঠের মধ্যে বা ক্ষেতের মধ্যে কোনো কিছু চাষ করা হয় তখন দেখবে পার্টিকুলার সিজনেই করা হয়, যে বর্ষার আগে বা যে উদ্ভিদের যেরকম দরকার সেরকম করা হয়। অ্যাবসিসিক অ্যাসিড আসলে কি করে? হেভি রেনের ওয়েট করতে থাকে। কেন? হেভি রেন যখন হবে তখন অ্যাবসিসিক অ্যাসিড ধুয়ে চলে যাবে এই বীজ থেকে, তখন সিডটা জার্মিনেট করবে। যদি সে হেভি রেনের জন্য ওয়েট না করতো তাহলে কি হতো? তাহলে বৃষ্টি হতো না, খরার সিচুয়েশন হতো, তখন কিন্তু সিড জার্মিনেট করলেও আলটিমেটলি চারা গাছ হতো না, গাছটা সম্পূর্ণ মারা যেত। তাই অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু আলটিমেট হেল্প করছে এই খরা সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। তাহলে আমরা প্রত্যেকটা হরমোন সম্পর্কে জেনে নিয়েছি। আমরা 3টে পড়েছি মোটামুটি গ্রোথ প্রমোটার সম্পর্কে, আর 2টো প্রধানত পড়েছি গ্রোথ ইনহিবিটর সম্পর্কে। যদিও ইথিলিন কিন্তু গ্রোথ প্রমোটার হিসেবেও সাহায্য করে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। আমাদের উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে এটা ছিল শেষ পার্ট। পরের দিন থেকে আমরা নার্ভাস সিস্টেম শুরু করব। তোমরা যদি এই চ্যাপ্টার সম্পর্কে নোটস পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। সেখান থেকে তোমরা সহজে বিভিন্ন সাবজেক্টের নোটস কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।